ডিয়ার স্টুডেন্টস, আজ তোমাদের ওয়েব ডিজাইনের 4 নম্বর ক্লাস। আজকে যে বিষয়গুলো আমরা দেখব সেটি হচ্ছে যে ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে প্রথম যে টুলস আছে এইচটিএমএল, এ সম্পর্কে গত ক্লাসে কিছু আলোচনা করেছি তোমাদের সাথে এইচটিএমএল স্ট্রাকচার সম্পর্কে। আজকে আমরা এইচটিএমএল বেসিক বিষয়গুলো জানবো। তার সাথে আমরা মার্কেট প্লেসে দেখা যাচ্ছে যে মানে ক্লায়েন্টের জব বা টাস্কগুলো কীভাবে দিয়ে থাকে, ফ্রিল্যান্সিং জবগুলো কীভাবে পোস্ট করে থাকে এই সম্পর্কে প্রথমে শুরুতে আমরা দেখে আসবো। কারণ তোমাদের ক্লাসের পাশাপাশি আস্তে আস্তে মার্কেট প্লেসে পরিচয় করে দিব, যেন তোমরা কোর্স শেষ করেই সঙ্গে সঙ্গে কাজ শুরু করতে পারো। কারণ অনলাইন সম্পর্কে জানা আর মার্কেট প্লেস সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো একটু মার্কেট প্লেসটা ঘুরে আসি। জি হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, অ্যাকচুয়ালি বিভিন্ন মার্কেট প্লেসে মানে কাজের সিস্টেমটি ভিন্ন ভিন্ন, কিন্তু ক্লায়েন্টের জব ডিসক্রিপশন মোটামুটি একই রকম। আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখতে পাচ্ছ এখানে কিছু কাজ রিসেন্টলি পোস্ট করেছে। এটা হচ্ছে আপওয়ার্ক মার্কেট প্লেস। তো সবচেয়ে জনপ্রিয় একটা মার্কেট প্লেস, যতগুলো মার্কেট প্লেস আছে যেখানে কাজ করা হয়ে থাকে, সাথে ভালো লেভেলের ফ্রিল্যান্সার সাথে এখানে কাজ করে। তো আমি এই মার্কেট প্লেসে কাজ করি। তো তোমার দু একটা কাজের স্যাম্পল দেখে আসি। এখানে যে দেখতে পাচ্ছ কাজের শিরোনাম দেওয়া আছে, বিভিন্ন কাজে দেখা যাচ্ছে বিল্ড ওয়েবসাইট। বিল্ড ওয়েবসাইট একটা কাজের টাইটেল, এবং এটা ফিক্সড প্রাইজের একটা জব, এবং ইন্টারমিডিয়েট লেভেল এর ফ্রিল্যান্সার আবেদন করতে পারবে। এখানে ধরো মনে করো যে এক্সপার্ট লেভেল লাগবে এমনটা না। এস্টিমেট বাজেট হচ্ছে $500। মানে এই কাজটা করলে সে $500 ইনকাম করবে, বাংলাদেশি টাকায় প্রায় 40,000 টাকার মতো। এবং এখন তো 23 মিনিট আগে পোস্টেড 30 মিনিটস এগো, 23 মিনিটস এগো, অর্থাৎ 23 মিনিট আগে কাজটা পোস্ট হয়েছে। দেখো ক্লায়েন্ট এখানে কি বলছে। এখানে আর কিছু বিষয় আছে, তারপর আমরা রিড মোড দেখছি। এখানে দেখো যে কিছু ওয়েবসাইটের কাজ, ঠিক আছে, যে ওয়েব ডিজাইন যে তোমরা শিখতেছো, ওয়েব ডিজাইনের জানলে সেই কাজটা করতে পারবে। ওয়েব ডিজাইনের কাজ এখানে কিছু ক্রাইটেরিয়া দিয়ে রেখেছে। তো ক্লায়েন্ট তো মনে করো স্পেসিফিক পুরোপুরি ধারণা রাখে না, সে কিছু কিছু দিয়ে রাখে যে ওয়েব ডিজাইনের কাজ হবে বা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপমেন্ট আর কি। তো ওয়েব ডিজাইন ওয়েবসাইট সে তৈরি করে নেবে, বিল্ড ওয়েবসাইট। আচ্ছা, নতুন একটা ক্লায়েন্ট আর কি, সম্পূর্ণ নতুন ক্লায়েন্ট, জিরো স্পেন্ড দেখাচ্ছে, মানে এসে নতুন আসছে, নতুন কাজটা করে নেবে। এবং কোন দেশের ক্লায়েন্ট দেখো লেখা আছে লোকেশন ইউনাইটেড স্টেটস, সে যুক্তরাষ্ট্রের ক্লায়েন্ট, ঠিক আছে। তো সিম্পলি কি বলছে যে হাই এভরিবডি, আই উইল নিড টু ক্রিয়েট এ ফুল ওয়েবসাইট উইথ সেভারাল ফাংশনালিটি, মানে সে একটা ফুল ওয়েবসাইট তৈরি করে নেবে। তো এখানে কি কাজ করতে হবে সে কাজের ডিসক্রিপশন বর্ণনা দেওয়া আছে। তো এই কাজের বাজেট থেকে $500। এ ধরনের ওয়েবসাইট করে তোমার সর্বোচ্চ দেখা যাচ্ছে যে তুমি সিঙ্গেল যদি কাজ করো সর্বোচ্চ 5 থেকে 6 দিন বা 1 সপ্তাহ লাগতে পারে। তুমি অন্যান্য প্রজেক্টের কাজ করতেছো হয়তো, তার সাথে সাথে এই কাজটা করছো, তো 1 সপ্তাহে সাধারণত একটা ওয়েবসাইট করে ফেলতে পারো। যে তুমি ইন্টারমিডিয়েট লেভেলের একজন কি হয়ে থাকো, মানে ডিজাইনার হয়ে থাকো, ওয়েবসাইট ডিজাইনার। বাট অ্যাডভান্স লেভেল হলে তো দেখাচ্ছে যে আরও কম সময় লাগবে। আর যদি টিম ওয়াইজ কাজ করো তাহলে আরও কম সময় হয়ে যাবে। আচ্ছা, তারপর আর দু একটা কাজ দেখি আমরা। এটা দেখলাম, এখানে দেখো এটা আওয়ারলি কাজ, এটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে নিবে, ই কমার্স ডেভেলপমেন্ট। এখানে দেখো সে এটা ফিক্সড প্রাইস না, যেমন $500 ছিল, এখানে প্রতি ঘন্টায় পে করবে। আওয়ারলি রেট হচ্ছে $15 থেকে $25, এবং টাইম সময়টা 1 থেকে 3 মাস কাজ করতে হবে। 25 মিনিট আগে, ওটা 23 মিনিট আগে ছিল, এটা 25 মিনিট আগে কাজটা হচ্ছে যে পোস্ট হয়েছে। এবং একে দেখো মানে 10 থেকে 15 জন আবেদন করেছে কাজে। যেমন একটা চাকরিতে আবেদন করে
তো 10, 15, 20, 25, 30, 50 এর মধ্যে থেকে সে জাস্ট কথাবার্তা বলার মধ্যে যাকে ভালো লাগবে সে তাকে কাজটা দিবে আর কি। এখানে দেখো সে 1K স্পেন্ড করেছে, প্রায় হচ্ছে যে মানে সে $1000, সে $1000 স্পেন্ড করেছে, মানে বাংলাদেশ টাকায় প্রায় মানে 80,000 টাকা, 80-90,000 টাকার মতো। তো সেই যুক্তরাষ্ট্রের ক্লায়েন্ট, এবং এটা অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট। পরবর্তী যে কাজটা দেখতেছি ওয়েব ডিজাইনার, বা তোমরা যে সেকশনে কাজ করতেছো ওয়েবসাইট তৈরি কাজ, তোমাদেরকে ওয়েব ডিজাইনার বলা হবে। এটা একটা কাজ, এটা $12 থেকে $25 দিবে, এবং 1 থেকে 3 মাস লাগবে কাজ করতে, এবং প্রতি সপ্তাহে দেখো 30 আওয়ার্স পার উইক, মানে তোমার প্রতি সপ্তাহে 30 ঘন্টা কাজ করতে হবে। ঠিক আছে, আমার একটা পার্মানেন্ট ক্লায়েন্ট ছিল, প্রতি সপ্তাহে 40 ঘন্টা কাজ করা লাগতো। তো এটা অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট, এটাকে আমরা ইউএসএ দেখলাম, এটা অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট। দেখো ঠিক আছে, এরকম যে প্রচুর কাজ আছে দেখতে পাচ্ছ, এটা একটা কাজ, এটা অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট। আমরা যদি এখানে লোড করে ক্লিক করে আরও কাজ দেখতে পাবো, এবং এই কাজগুলো বেশি সময় আগে কিন্তু আসে নাই, যে 2 দিন 5 দিন আগে, এখন দেখো 26 মিনিট আগে কাজটা এসেছে। রিবিল্ড এ ওয়েব পেজ, মানে একটা ওয়েবসাইট তৈরি করা আছে, সে দেখাচ্ছে হয়তো আরও কিছু সে করে নিবে, মানে রিফারবিশ করে নিবে আর কি, মানে কিছু মনে করো ঘষা মাজা করে আর একটু ডিজাইনটা রিডিজাইন করে একটু ভালো করে নেবে সে। তার বাজেট $10। অনেক সময় বাজেট $10 দিয়ে রাখলে পরবর্তীতে সে বেশি তোমাকে পে করে। কথাবার্তার মাধ্যমে যদি বলো যে না এই বাজেটটা হবে না, আর বেশি বাজেট লাগবে, দেখো সিম্পলি কি হয়েছে, একটা এক্সিস্টিং ওয়েবসাইট আছে তার, এখানে সে কিছু চেঞ্জ করে নিবে। হ্যাঁ, সামওয়ান ক্যান রিবিল্ড দিস পেজ ফর মি, ঠিক আছে, সেম কন্টেন্ট জাস্ট চেঞ্জ দ্য লেআউট অ্যান্ড কিপ দ্য কোডস ক্লিন, মানে কোডটা একটু ক্লিন করে নিবে আর লেআউটটা কি করবে, চেঞ্জ করে নিবে, ঠিক মানে এল বিষয়। আচ্ছা, নিড টু গুড অ্যাট এইচটিএমএল এন্ড সিএসএস বলেছে, দেখতে পাচ্ছ এখানে লিখে দিচ্ছে যে একটু ভালো হতে হবে কি, সে এইচটিএমএল যে তোমরা শিখতেছো এখন, যে কাস্টমার শিখতেছো, সে এইচটিএমএল এবং সিএসএস ভালো হতে হবে, এই হলো বিষয়। আর তোমরা যে কাজ শিখতেছো এইচটিএমএল, এই এইচটিএমএল ভালো হতে হবে, এরপর তোমরা যেটা শিখাবো সিএসএস, সে সিএসএস ভালো হতে হবে, তাই বলছে আর কি। তাহলে এই কাজ করতে পারবে সে, খুব সহজ একটা কাজ, খুব বেশি সময় লাগবে তোমার এমনটা না। $10 মানে কি বাংলাদেশ টাকায় প্রায় দেখাচ্ছে যে এখানে 800 টাকার মতো। তো এই টাকা দেখাচ্ছে আমাদের, ওদের জন্য $10 হলে আমাদের জন্য অনেক, তাই না, যদি কম সময়ে করতে পারি। এইটা একটা কাজ দেখো, এটা এটা জর্ডানের কাজ। দেখো ফিক্স এ মোবাইল ভিউ অফ, এই যে লেখা আছে এখানে, এটা জর্ডানের কাজ। ঠিক আছে, এই $200 স্পেন্ড করেছে এর আগে। এরকম দেখাচ্ছে যে এটা ইন্ডিয়ার কাজ, এটা সিঙ্গাপুরের কাজ। হ্যাঁ, এই যে এইচটিএমএল কোড টেক্সট ইনটু ওয়ার্ডপ্রেস, এখানে সিঙ্গাপুরের একটা কাজ এটা, এবং এটা $5 বাজেট। তো এটা $150 বাজেট, এটা ইউনাইটেড স্টেটস, এটা অস্ট্রেলিয়া, দেখো বিভিন্ন দেশের কাজ আছে এখান থেকে দেখতে পাচ্ছ। হ্যাঁ, তো এখানে যে কাজগুলো দেখাচ্ছে, যে 51 মিনিট আগে আসছে, এটা হচ্ছে 51 মিনিট আগে আসছে, এরকম দেখাচ্ছে কাজ দেখতে পাচ্ছ, প্রতি সেকেন্ডে কাজগুলো আপলোড হচ্ছে। তো জাস্ট তুমি যখন কাজ শিখবে তখন ডেসক্রিপশন দেখে বুঝতে পারবে যে ক্লায়েন্ট কী চাচ্ছে, আর সে অনুযায়ী কাজ করতে পারবে। তুমি যখন এইচটিএমএল সিএসএস শিখে যাবে, ওয়েবসাইট ডিজাইন শিখে যাবে, তাহলে এরকম কাজ অনলাইনে যখন দেখবে তখন পড়লেই বুঝতে পারবে যে কাজটা কীভাবে করতে হবে, তখন ইজিলি করতে পারবে, এই হলো বিষয়। আর মজার বিষয়টা হচ্ছে এবার কাজ করতে করতে পার্মানেন্ট ক্লায়েন্ট হয়ে যায়, তাহলে কাজে আবেদন করতে হয় না, কারণ বড় বড় কোম্পানি তখন পার্মানেন্ট একটা ক্লায়েন্ট যদি হয়ে যায়, তা তুমি পার্মানেন্ট ওর কাজই করতে পারবে। তো তোমাদের আস্তে আস্তে মার্কেট প্লেস পরিচয় করে দেবো, আজকে এটা দেখালাম, আর অনেক কিছু বোঝার আছে বিষয় আস্তে আস্তে, আর অনেক মার্কেট প্লেস আছে। তো প্রত্যেকটা ক্লাস আস্তে পরিচয় যাও, তোমরা কাজ শেষ করেই মানে ওয়েব ডিজাইন তোমরা শিখেই কাজ শুরু করতে পারো ইনশাল্লাহ। আমি কেটে দিলাম, চলো আমরা প্রজেক্টে চলে যাই। আচ্ছা, তাহলে আমাদের প্রজেক্ট ফাইল এখানে আছে। তোমরা যেন তোমাদের ওয়েবসাইট ডিজাইন ব্যাচ 8 নম্বর ব্যাচ চলছে, আমি প্রজেক্ট চলে গেলাম। আজকে তোমাদের 4 নম্বর ক্লাস। আচ্ছা, আমরা প্র্যাকটিস ফোল্ডারটা ওপেন করি।
আচ্ছা, আমরা গত ক্লাসে এই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হচ্ছে এইচটিএমএল বেসিক, এইচটিএমএল হিস্ট্রি। আর তোমাদের নোটপ্যাডে অনেকে রানের পরে ব্রাউজার আসে না, সেটা আমি আজকে ফিক্স করে দিব, কতদিন ফিক্স করা হয়নি। আর কিছু জব তোমাদের দেখালাম, যেটা ফ্রিল্যান্সিং জব ইন্ট্রোডাকশনস, মানে কিছু বিষয় পরিচিতি। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম এইচটিএমএল বেসিক স্ট্রাকচার, তোমরা এরকম স্ট্রাকচার দেখেছিলাম। তো চলো আমরা আমাদের এই যে প্র্যাকটিস ফোল্ডারে চলে যাই। এখানে গেলাম, এখানে গিয়ে এটা আমি ওপেন করি। আচ্ছা, গত ক্লাসে আমরা এটা দেখেছিলাম, এই কোডগুলো দেখেছিলাম, এগুলো কেটে দিচ্ছি। আচ্ছা, এটা আমরা দেখেছিলাম গত ক্লাসে। আমি এখানে রানে গেলাম, লঞ্চ ইন ফায়ারফক্স। তো আমরা গত ক্লাসে এভাবে দেখেছিলাম যে মার্কেট ট্যাগ দেখেছিলাম, অর্থাৎ আমরা হেডিং ট্যাগ ব্যবহার করেছিলাম আর প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করেছিলাম। করে এখানে প্যারাগ্রাফের জন্য যে প্যারাগ্রাফ ইউজ করেছিলাম, আর হেডিংটির জন্য হেডিং ব্যবহার করে নিয়েছিলাম, আর মার্কেট ট্যাগ ব্যবহার করে একটা অ্যানিমেশন করেছিলাম আর কি। ঠিক আছে, আমি এগুলো কেটে দিচ্ছি, জাস্ট একটা একটা থাক, বাকি সবগুলো কেটে দিই। এখানে H1 থাক, মার্কেট ট্যাগটা কেটে দিই, H1 পি থাক। আচ্ছা, তোমরা আশা করছি সবাই বাসায় করেছো প্র্যাকটিস। তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করেছো এবং এইচটিএমএল স্ট্রাকচারটা বুঝতে পেরেছো যে এইচটিএমএল এটা মেইন একটা এলিমেন্ট, এর মধ্যে সবগুলো কোড লিখতে হয় এইচটিএমএল ট্যাগের ভিতরে। এটা হেড ট্যাগ, এটা বডি ট্যাগ। এবং বাসায় কোর্স তোমরা মার্কেট ট্যাগ ইউজ করে আশা করি সবাই করতে পেরেছো বাসায়। যদি কেউ না করতে পারো আমাকে বলবো, আমি আবার হেল্প করবো। সবাই করতে পারতে হবে, কিন্তু মুখস্থ করা যাবে না, বুঝে বুঝে করতে হবে। ঠিক আছে, এল বিষয়। তো আমি এগুলো একটু তোমাদের কাছে ডিসক্রাইব করবো, ডিসক্রাইব করে তোমাদের সামনে দিকে চলে যাবো। ঠিক আছে, আচ্ছা, এখানে দেখো একটু ব্যাখ্যা দেওয়া আছে, এক্সাম্পল এক্সপ্লেইনড। একটু বড় করে দিই এটা, তোমার দেখতে সুবিধা হবে। আচ্ছা, ডক টাইপ এই সিনোনিম ব্যবহার করি নাই, শব্দটি ব্যবহার করতে হয় কোথায়? উপরে ব্যবহার করতে হয়, এটার উপরে এটা ব্যবহার করতে হয়। তো এটা এইভাবে লিখতে হয়, ডক টাইপ, এখানে গিয়ে লিখতে হয় এইচটিএমএল। তুমি শুরু করলে এইভাবে শেষ করলাম। ঠিক আছে, এই ডক টাইপ এইচটিএমএল। এটা কেন লিখতে হয় একটু বলি তোমাদের। যে ডক টাইপ এইচটিএমএল দেখতে পাচ্ছ এখানে লেখা আছে, এই লেখাটা লিখতে হয় এই জন্যে যে ডিক্লারেশন ডিফাইন্স দ্যাট দিস ডকুমেন্ট ইজ অ্যান HTML5 ডকুমেন্ট। তো তোমাদের কিছুক্ষণ পরে দেখিয়ে দিব যে তোমরা যে ভাষাটা করতেছো, HTML এ শিখতেছো, এটা কত শিখতেছো। তোমরা শিখতেছো লেটেস্ট ভার্সন, একবারে সবচেয়ে আপডেট ভার্সন শিখছো তোমরা, HTML5। তো HTML5 এর একটা ডিক্লারেশন এটা। এই যে ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ, HTML আমরা কিসে লিখতেছি? HTML লিখতেছি, সেটা প্রথমে ডিক্লেয়ার করছি, বলে দিচ্ছি এখানে। ডক টাইপ মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ। ঠিক আছে, তো এর আগে অনেকগুলো HTML ভার্সন ছিল, তোমাদের সামনে দিকে একটু বলবো আমি যে HTML এ কী ভার্সন ছিল, আগে কীভাবে কাজ করা হতো, এটা সামনের দিকে গিয়ে তোমরা দেখতে পাবে। আর তারপরে দেখো কি বলা হচ্ছে, HTML রুট এলিমেন্টস, HTML পেজের, তো যেটা বলেছি গত ক্লাসে, রুট এলিমেন্ট, এর মধ্যে সবগুলো কোড লিখতে হয়। ঠিক আছে, তারপর দেখো আছে হেড, এলিমেন্টস কন্টেন্টস মেটা ইনফরমেশন অ্যাবাউট দ্য HTML পেজ। তো এখানে দেখো হেডের মধ্যে শুধু মেটা ইনফরমেশনগুলো থাকে, টাইটেল থাকে, সিএসএস থাকে, এবং মেটা কন্টেন্ট, মেটা কিওয়ার্ড এগুলো থাকে। তো যদি পরবর্তী কেউ ওয়েব ডিজাইনের পাশে এসইও করো, এসইওর কিন্তু প্রচুর কাজ অনলাইনে রয়েছে। তো তোমাদের এই ওয়েব ডিজাইনের সাথে এসইও কাজ শেখা হয়ে যাবে, এসইওর অন পেজ এসইও। তো আমি নিজে একসময় এসইওর কাজ করেছি, এসইওর কাজও খুব মজার, এবং এসইওর প্রচুর কাজ পাওয়া যায় অনলাইনে, এবং লং টার্ম ক্লায়েন্ট। অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন যেমন গুগল, ইয়াহু, এগুলোতে কী করতে হয়? র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হয়, এটা এসইওর কাজ। তো এসইওর ক্ষেত্রে সাধারণত একটু বেশি কাজে লাগে। হেডের মধ্যে সাধারণত মেটা ট্যাগ, এটা পরবর্তী বুঝতে পারবো, এখন শুনে যাও এখন, তাহলেই হবে। মেটা ট্যাগ, তারপরে দেখা যাচ্ছে মেটা কিওয়ার্ড, মেটা ডিসক্রিপশন, এবং এর মধ্যে সিএসএস লিঙ্ক, এগুলো ব্যবহার করতে হয়। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা এগুলো দেখব।
এরপর বডি। আচ্ছা, টাইটেল যেটা দেখলাম, টাইটেল সাধারণত আপনাদের বলেছিলাম যে টাইটেলটা এটা একটা ট্যাগ যেটা হেডের মধ্যে উল্লেখ করতে হয়। এটা কোথায় শো করে? আমি যদি এখানে গিয়ে রান করি, ধরে এখানে গেলাম, লঞ্চ ইন ফায়ারফক্স করলাম, তাহলে দেখো এখানে কোথায় শো করতেছে। আমি একটু বড় করে দিই তাহলে তোমার দেখতে সুবিধা হবে। দেখো এই যে এখানে শো করতেছে HTML বেসিক ক্লাস লার্নিং, যে টাইটেলের মধ্যে রয়েছে HTML বেসিক ক্লাস লার্নিং। এটা ব্রাউজারের উপরে ট্যাবে শো করে, এটা ট্যাব বলা হয়, ঠিক আছে? এখানে প্লাসে ক্লিক করলে আরেকটা ট্যাব আসবে, আবার ক্লিক করলে আরেকটা ট্যাব আসবে, ঠিক আছে? এলে বিষয়। তারপর আছে কি বডি। এলিমেন্টস ডিফাইন দ্য ডকুমেন্ট বডি আর ইজ এ কন্টেনার অফ অল ভিজিবল কন্টেন্টস। তোর ওয়েবসাইটে কি কি শো করবে এই সবগুলো বডির মধ্যে থাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সাদা যে অংশটা, এটা পুরোপুরি কি একটা ওয়েবসাইটের বডি। এই বডির মধ্যে সব ভিজিবল কন্টেন্ট থাকে, মানে দৃশ্যমান কন্টেন্ট, লেখা, অডিও, ভিডিও, যে কোনো ধরনের এই এলিমেন্টগুলো থাকার মধ্যে বডির মধ্যে থাকে। যেমন এখানে উল্লেখ করেছি, একটা হেডিং ট্যাগ দিয়েছি এবং প্যারাগ্রাফ ট্যাগ দিয়েছি। তারপর H1 কি করে? ডিফাইন এ লার্জ হেডিং। তোমাদের সামনে ক্লাস সামনের দিকে দেখিয়ে দিব যে H1 থেকে H6 এখানে 6টা কি রয়েছে হেডিং ট্যাগ আছে। তো এটা H1 মানে সবচেয়ে বড় হেডিং ট্যাগ, তোমরা দেখতে পাচ্ছ কিন্তু বড় আকারে দেখাচ্ছে, আওয়ার বেস্ট রাজশাহী সিটি, ঠিক আছে? এটা হচ্ছে কি করে? হেডিং ট্যাগ নির্দিষ্ট করে, অর্থাৎ কোনো শিরোনাম দিয়ে ওয়েবসাইটে বড়কে দেখাতে চাও শিরোনাম আকারে, তাহলে এক্ষেত্রে হেডিং ট্যাগ ব্যবহার করতে হয়। আর পি হচ্ছে যে প্যারাগ্রাফ ডিফাইন করে, অর্থাৎ সাধারণত একটা হেডিং এর নিচে কি থাকে? ডিসক্রিপশন থাকে, বর্ণনা থাকে, সেই বর্ণনাটা সাধারণত প্যারাগ্রাফের মধ্যে লিখতে হয়। এটা এগুলো পুরোপুরি তোমাদের ডিসক্রিপশন। অ্যাকচুয়ালি তোমাদের যেটা এগুলো একটা সিলেবাস, ঠিক আছে? অনলাইনে এরকম প্রচুর তোমাদের টেক্সট টিউটোরিয়াল দেওয়া আছে, বাট তোমাকে বুঝতে হবে, হ্যাঁ, প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে জাস্ট কোনটা কেন ব্যবহার করা হয়েছে। অনলাইনে দেখলে বুঝতে পারবে এমনটা না। অর্থাৎ যেমন স্টুডেন্টের কাছে বই থাকে, বইতে সব লেখাই আছে, তাহলে কেন টিচারের কাছে যাই? টিচারের কাছে যাই এই জন্য যেন টিচার ভালো করে বুঝিয়ে দিতে পারে, কারণ টিচারের ওই বিষয়ে কি আছে? অনেক এক্সপিরিয়েন্স আছে, সে ওই সেক্টরে দীর্ঘ পড়াশোনা করেছে, এদের তোকে ভালো করে বোঝাতে পারবে। এনে বইয়ে সব লেখা থাকলেও দেখা যাচ্ছে তুমি বুঝতে পারছো না, স্কুলে যেতে হচ্ছে, কলেজ ইউনিভার্সিটি যেতে হচ্ছে। এরকম টিউটোরিয়াল প্রচুর অনলাইনে আছে, কিন্তু তুমি পড়ে বুঝতে পারবে না কোনটা কেন ব্যবহার করা হচ্ছে, বা তুমি যখন ক্লাস করবে তখন কি তুমি সহজে বুঝতে পারবে যে কোনটা কেন। কারণ এই বিষয়ে আমি প্রচুর ব্যবহার করে করে এক্সপিরিয়েন্স হয়ে গেছে এরকম, এবং যে কোনো টিচার যারা প্রফেশনালি কাজ করছে তারা এক্সপিরিয়েন্সড হয়ে গেছে। এখন দেখো আমরা যেটা ব্যবহার করলাম, তোমাদেরকে ট্যাগ বলা হচ্ছে, তাই না? আমরা এখানে বলছিলাম এটা HTML ট্যাগ, এটা হেড ট্যাগ, এটা টাইটেল ট্যাগ, এটা বডি ট্যাগ, এটা হেডিং ট্যাগ, এটা প্যারাগ্রাফ ট্যাগ। অলরেডি তোমাদের কিছু ট্যাগ জানা হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। এখন দেখো ট্যাগটা কীভাবে লিখতে হয়, তোদের বলেছিলাম এটা যে এইভাবে জাস্ট লিখতে হয়। এখানে কি করবো? আমি এটা কপি করলাম, দেখাচ্ছি তোমাদের। আমি এখানে গিয়ে এটা পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছ? প্রথমে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ট্যাগ নেম দিতে হয় এখানে, তো জানো এটা। এখানে ট্যাগ নেম উল্লেখ করতে হবে, এখানে আমি দিলাম হচ্ছে যে H1 বা H2 দিলাম এখানে, ঠিক আছে? এখানে গিয়ে H2 শেষ করে দিলাম, অর্থাৎ এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, ট্যাগ নেম দিতে হবে এখানে স্টার্টিং ট্যাগ, এটা হচ্ছে এন্ডিং ট্যাগ, বুঝলা কি? আমি এখানে H2 দিচ্ছি, মানে স্টার্টিং ট্যাগ শুরু করছি এখানে, এন্ডিং ট্যাগ H2 এখানে শেষ করছি, মাঝখানে তো সবসময় কন্টেন্ট দিতে হবে। এবার আমি এখানে সেভ করি, তাহলে আমার ট্যাগ দেখাবে না ব্রাউজারে, কি দেখাবে? শুধুমাত্র কন্টেন্টটা শো করবে, এই যে কন্টেন্ট গোজ হিয়ার, ঠিক আছে? এই হলো বিষয়। ওর সাথে প্রথমে ট্যাগ নেম দিতে হয় এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে, আবার অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ করতে হয় একটা স্ল্যাশ দিয়ে, একে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে? আর মাঝখানে দিতে হয় কন্টেন্ট, এটা নিয়ম। যেমন দেখতে পাচ্ছ এখানে যে আমি কিভাবে ট্যাগগুলো উল্লেখ করেছি, ঠিক আছে? এখানে H1 ট্যাগ, এখানে P ট্যাগ উল্লেখ করেছি, এখানে H2 ট্যাগ এখনই দিলাম যেটা। আচ্ছা, এবার সামনে দিকে যাই আরো। এদের মধ্যে লেখা থাকে এটা স্টার্টিং ট্যাগ, এটা এন্ডিং ট্যাগ, এটা পি হচ্ছে স্টার্টিং ট্যাগ, এটা এন্ডিং ট্যাগ, ঠিক আছে? আর কিছু ট্যাগ আছে এটা হচ্ছে এমটি ট্যাগ, স্টার্টিং এন্ডিং ট্যাগ নেই, যেরকম ব্রেক ট্যাগ আছে, ব্রেক ট্যাগ, ইনসার্ট ট্যাগ, এরকম অনেক ট্যাগ আছে যেগুলো শুধুমাত্র বিশেষ কাজে ব্যবহার করা হয়, কিন্তু তার মধ্যে কোনো কন্টেন্ট থাকে না, যেমন ব্রেক ট্যাগ। এটা তোমাদের সামনে থেকে শিখিয়ে দিব
যে নতুন লাইন শুরু করার জন্য ব্রেক ট্যাগ ব্যবহার করা হয়। ধরো এক লাইনে পর এক লাইন আসবে, তারপর এক লাইনে আসবে, এক লাইনে শো না করে ভিন্ন ভিন্ন লাইনে শো, সেটা কিন্তু ব্রেক ট্যাগ ব্যবহার করা হয়। সামনে দিকে দেখিয়ে দিব, ঠিক আছে? এই হলো বিষয়। তো এখানে যখন আমরা এইচ ওয়ান দেবো, এখানে পি তাহলে কি হবে, টেক্সটটা কিভাবে শো করবে দেখো। এখানে জাস্ট পি দিলাম, পি দিলাম, এখানে পি শুরু করলাম, পি শেষ করলাম। তাহলে কিভাবে শো করছে এটা, এখানে ছোট করে আকারে শো করতেছে। আর এখানে যদি আই দেবি, আই ট্যাগ মানে ইতালিক ট্যাগ দিলাম, এখানে এখানে ইতালিক ট্যাগ দিলাম, ঠিক আছে? তাহলে এখন দেখো এটা ডান দিকে বাঁকা করে শো করবে, এই যে ডান দিকে বাঁকা হয়ে গেছে। মানে জাস্ট যে কোনো ট্যাগের ক্ষেত্রে এখানে ট্যাগ নেম থাকবে, স্টার্টিং ট্যাগ, এন্ডিং ট্যাগ, মাঝখানে তোমার কন্টেন্ট দিতে হবে, এটাই ওয়েবসাইটে শো করবে, কিন্তু ট্যাগটা শো করে না। ওয়েব ব্রাউজার্স তোমাদের অবশ্যই পরিচয় আছে। ওয়েবসাইটের ব্রাউজারটা কি? তোমাদের কাছে সবচেয়ে জনপ্রিয় ব্রাউজারগুলো হচ্ছে যেটা তোমরা চেনো, ক্রম ব্রাউজার, গুগল ক্রম ব্রাউজার, এজ একটা ব্রাউজার যেটা মাইক্রোসফটের একটা ব্রাউজার, যেটা ডিফল্টভাবে থাকে উইন্ডোজের সাথে। তারপরে ফায়ারফক্স ব্রাউজার, ঠিক আছে? ক্রোম মানে হচ্ছে গুগল ক্রোম যেটা, আর ফায়ারফক্স মোজিলা ফায়ারফক্স ব্রাউজার। সাফারি হচ্ছে অ্যাপেলের একটা ব্রাউজার। অ্যাপেল যে কোম্পানি তোমরা জানো, আইফোন ব্যবহার করো, হ্যাঁ, অ্যাপেল কম্পিউটার, ম্যাকিনটোশ, ওদের হচ্ছে ব্রাউজার, অ্যাপেল কোম্পানির ব্রাউজার হচ্ছে সাফারি। এছাড়া তোমরা দেখাচ্ছে যে অপেরা মিনি, ইউসি ব্রাউজার, অনেক ব্রাউজার ব্যবহার করতেছ। এই ব্রাউজারগুলো কি করে, ওয়েবসাইট থেকে সাধারণত যে কন্টেন্টগুলো আছে, এই যে তারা কিন্তু কোডগুলো বুঝে, প্রত্যেকটা ব্রাউজার এই কোডগুলো বুঝে, এবং কোন ট্যাগের কি শো করতে হবে, এরা ব্রাউজার রান করলে অটোমেটিক্যালি ব্রাউজার সেই ফাংশনালিটি অ্যাড করা আছে, তার বুঝে ফেলে যে এইভাবে যে কোড করছে এবং এটা শো করতে হবে। অর্থাৎ তুমি যে লিখতেছো, এটা কম্পিউটার ভাষা লিখতেছো, এই ভাষাটা ব্রাউজারে বুঝে। তো তুমি যে কোনো ব্রাউজারে গেলে তুমি এই কোডগুলো বুঝবে এবং সে কী করবে, এভাবে সুন্দরভাবে শো করবে যে কোনটার অর্থ কী। মানে এই সন লিখলে বড় করে শো করতেছে, পি লিখলে ছোট করে শো করতেছে, আই ট্যাগ লিখলে, ইতালিক ট্যাগ লিখলে ডান থেকে বাঁকা শো করছে। এটা কি কোডিং করা আছে ব্রাউজারের মধ্যে, এটা ফাংশনালিটি কোডিং করা আছে। সো তুমি যে কোডই লেখো অটোমেটিক সে অনুযায়ী ব্রাউজারটা রেজাল্ট দিবে। আচ্ছা, এরপর ব্রাউজারে শো করতেছে। এখন তো এইচটিএমএল হিস্ট্রি তোদের বলি। এইচটিএমএলটা মানে হুট করে কিন্তু আসে না, কোনো একটা জিনিস হুট করে আসে না। তোমরা জানো যে সর্বপ্রথম এইচটিএমএল এসেছে 1900 সালে, 1999 সালে, এবং টিম বার্নার্স-লি এই ব্যক্তি এটা আবিষ্কার করেছে, যাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক বলা হয়। ডব্লিউডব্লিউডব্লিউ মানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যার জনক বলা হয় টিম বার্নার্স-লি। তিনি এটা আবিষ্কার করেন, এই এইচটিএমএল আবিষ্কার করেন, ওয়েব পেজ। আচ্ছা, এরপর দেখি করেছেন যে টিম বার্নার্স-লি 1999 সালে, 1999 সালে এই ডব্লিউডব্লিউ আবিষ্কার করেছেন, এবং 1991 সালে কি করেছেন তিনি, 1991 সালে আবিষ্কার করেছেন হচ্ছে এইচটিএমএল, মানে কয়েক বছর পরেই। 1993 সালে আবিষ্কার করেছেন এই যে ডেভ, হ্যাঁ, রেগার্ড ড্রাফটেড এইচটিএমএল প্লাস। 1995 সালে আসছে HTML2, একটা ভাষণ চলে আসছে 2.0, এবং 1997 সালে HTML 3.2 আসছে, যেটা W3C রিকমেন্ডেশন। মানে এই HTMLটা নিয়ন্ত্রণ করে কে, W3C যে সংস্থা আছে, একে বলে ওয়ার্ল্ড ওয়াইড কনসোর্টিয়াম। তিনটা এখানে ডাব্লু আছে, W3 মানে কি, তিনটা ডাব্লু, মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সি মানে কনসোর্টিয়াম, এটা নিয়ন্ত্রণ করে স্ট্যান্ডার্ডটা। এই জন্য তোমার কি একটা ওয়েবসাইট তৈরি করার পরে এই অনলাইনে তোমার দেখিয়ে দেবো তোমাদের এই W3C-তে কি করতে হয়, ভ্যালিডেট করতে হয় যে তোমার কোডগুলো ঠিক আছে কিনা। W3C রিকমেন্ডেশন HTML4 হচ্ছে 4.01, এর দীর্ঘদিন চলেছে। আমি এখান থেকে শুরু করেছি, আমি যখন কাজ শিখি তখন এই 4.01 থেকে শুরু করেছি, ঠিক আছে? যদিও 1999 সাল ছিল না, 2010 সালের দিকে ছিল, মানে তখন পর্যন্ত 4. ছিল আর ভাষণটা। 2000 সালে এক্সএমএল নামে, এক্সটেন্সিবল এইচটিএমএল নামের একটা কি আসছে, একটা এইচটিএমএল আসছে আর কি, যেটা বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা হয়। HTML5 লিভিং স্ট্যান্ডার্ড 2012 সালে আসছে, ঠিক আছে? 2010 সালে ব্যবহার করেছি HTML 4.01, 2012 সাল থেকে শুরু করছি কি HTML5, এবং W3C যেটা রিকমেন্ড করেছে, মানে সুপারিশ করেছে HTML5 কি 2014 সালে। তারপর 2016 সালে আসছে HTML 5.1, এবং 2017 সালে আসছে 5.1 সেকেন্ড এডিশন, আর লাস্টে কি 2017 সালে 5.2 আসছে ভার্সন, WC রিকমেন্ডেশন। এরপর আর কোনো আপডেট হয় নাই, ঠিক আছে? অর্থাৎ আমরা কি শিখতেছি HTML5,
দ্য টিউটোরিয়াল ফলো দ্য লেটেস্ট HTML5 স্ট্যান্ডার্ড। তা তোমরা কোনটা শিখতেছো? যে তোমাকে জিজ্ঞেস করে তোমরা কি শিখতেছো? HTML5 শিখছো, HTML5 তোমরা শিখতেছো, ঠিক আছে? এখন চলো দেখি আমরা HTML5 এ একবার লেটেস্ট ভার্সন, ঠিক আছে? এটাতে কোড করলে তোমার সবচেয়ে স্ট্যান্ডার্ড হবে। আচ্ছা, এখন আমরা স্টেপ বাই স্টেপ HTML এর যে ভাষা তোমরা শিখতেছো, এর যে তোমার এলিমেন্টসগুলো আছে, HTML অর্থাৎ ট্যাগ, এই ভাষার যে ট্যাগগুলো আছে ট্যাগ তোমাকে শিখতে হবে। অলরেডি তোমরা কিছু ট্যাগ শিখে গেছো। তারপরে এই ভাষার যে ইয়ে রয়েছে, অর্থাৎ এই অ্যাট্রিবিউট আছে, তোমাকে সেগুলো শিখতে হবে। ট্যাগ, অ্যাট্রিবিউট, প্রপার্টিস, যে বিষয়গুলো আছে এই সবগুলো তোমাকে শিখতে হবে। এগুলো শিখলে তুমি খুব সহজেই ওয়েবসাইট তৈরি করতে পারবে এবং ক্লায়েন্ট বলে যে কোনো ওয়েবসাইট তৈরি করে দিতে পারবে। তো আজকে আমরা কিন্তু আলোচনা করেছি HTML হেডিং সম্পর্কে। আজকে একটু ডিটেলস আলোচনা করব HTML হেডিং সম্পর্কে এবং HTML প্যারাগ্রাফ সম্পর্কে, ঠিক আছে? তো চলো আমরা দেখি তাহলে। HTML headings are the titles or subtitles that you want to display on a web page. HTML হেডিং ট্যাগটা ব্যবহার করা হয় টাইটেল এবং সাবটাইটেলের ক্ষেত্রে। আচ্ছা, ওকে। তো HTML হেডিংটা ব্যবহার করা হয় টাইটেল দেওয়ার, শিরোনাম দেওয়ার জন্য। যে কোনো ওয়েবসাইট তুমি শিরোনাম দিবে, শিরোনাম ব্যবহার করবে এবং দেখা যাচ্ছে যে সাবটাইটেল ব্যবহার করবে, ঠিক আছে? উপশিরোনাম ব্যবহার করবে। তো সেক্ষেত্রে তোমার হেডিং ট্যাগ ব্যবহার করতে হবে। দেখো এখানে দেখতে পাচ্ছ H1 সবচেয়ে বড় হেডিং ট্যাগ, H2 সবচেয়ে তার চেয়ে ছোট, H3 তার চেয়ে ছোট, H4 তার চেয়ে ছোট, পর্যায়ক্রমে H6 সবচেয়ে ছোট। চলো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে H1 থেকে H6 ট্যাগগুলো কীভাবে শো করে, কীভাবে দেখায়। তো আমরা এখানে আসলাম, আমরা এগুলো কেটে দিই, পি ট্যাগ কেটে দিলাম, এইটাও কেটে দিলাম। আচ্ছা, এখানে গেলাম, এই যে H1 ট্যাগ দেখতেছো, আমি এটাকে কি করলাম, কন্ট্রোল ডি চেপে এখানে কার্সর রেখে কিবোর্ডে কন্ট্রোল চেপে ডি চাপ দিলে ডাবল হবে। এখানে H1 তারপর H2 বানিয়ে দিলাম। তাহলে H1 থেকে H1, H2 শুরু, H2 শেষ। আবার কন্ট্রোল ডি চেপে ডাবল করলাম, এটা H3 শুরু, H2 শেষ। এভাবে H6 পর্যন্ত যাবে, কারণ হেডিং ট্যাগ কয়টি? 6টি, H1 থেকে H6। ডিয়ার স্টুডেন্ট, মানে 40 মিনিট হয়ে গেছে, এখনই কেটে যাবে, তোমরা আবার রিজয়েন করো। মানে আবার রিজয়েন করতে হবে ক্লাসে, রিজয়েন এগেন। তোমার জন্য যে এই জুম সফটওয়্যারের লিমিট হচ্ছে 40 মিনিট, মানে 40 মিনিট পরে অটোমেটিক্যালি কেটে যায়, যেহেতু এটা হচ্ছে যে ফ্রি ভার্সন, এই জন্যে। তো সবাই রিজয়েন করো, আমি কেটে দিচ্ছি, তোমরা আবার সবাই রিজয়েন করো। আর স্ক্রিনটা শেয়ার করে দিলাম আমি। আমরা এখানে ছিলাম, আমরা লিখছিলাম H3, তারপর আমি কন্ট্রোল টি চেপে এটা H4 করে দিলাম। এটা গিয়ে H4 করে দিলাম, H5, এরপর H5, এরপর H6, H7 কিন্তু নেই, ঠিক আছে? H6 পর্যন্তই আছে। এবার আমরা এটা সেভ করলাম, কন্ট্রোল এস সেভ করতে পারবো, এখানে মাউস দিয়ে ক্লিক করেও তোমরা সেভ করতে পারো। এবার আমি এখানে গেলাম রানে, রানে গিয়ে দেখো লঞ্চ ইন ফায়ারফক্স, তুমি ফায়ারফক্সে ওপেন করে দেখতে পারো। আই মানে ইন্টারনেট এক্সপ্লোরার, ইন্টারনেট এক্সপ্লোরার একটা, এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে একটা ব্রাউজার। এখানে দেখতে পারো ক্রম মানে গুগল ক্রমে ওপেন করে দেখতে পারো, সাফারি দেখতে পারো, এরকম অনেকগুলো দিয়ে রেখেছে এরা। তো তোমরা অনেকে দেখতে পাচ্ছ না, এটা এই রানে গিয়ে এটা দেখা যাচ্ছে না, ঠিক আছে? তো এটা কীভাবে করবে আমি দেখাচ্ছি, এখনই দেখিয়ে দিচ্ছি। এটাকে আমরা দেখে আসি একবার যে কেমন শো করতেছে, তারপর আমি এটা তোমাদের সোলভ করে দিচ্ছি। তো অনেকে দেখতে পাচ্ছ না রানে গিয়ে এখানে এই বিষয়গুলো, এটা কীভাবে ফিক্স করবে, মানে কীভাবে এই প্রবলেমটা সলভ করবে। আচ্ছা, আমি রানে গেলাম, গিয়ে লঞ্চ ইন ফায়ারফক্স করলাম। এখন দেখো, তো দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আচ্ছা, এখন দেখো তুমি দেখতে পাচ্ছ আওয়ার বেস্ট রাজশাহী সিটি, এটা কি H1,
এই যে প্রথমে H1 যে সবচেয়ে বড় দেখাচ্ছে দেখো, তার চেয়ে ছোট হচ্ছে H2, এটা H3, এটা H4, এটা H5, এটা হচ্ছে H6। তাহলে এখানে যে পার্থক্য বুঝতে পেরেছো যে শুধুমাত্র এটা ফ্রন্ট বড় এবং ছোট ক্ষেত্রে করার ক্ষেত্রে না, তার পরবর্তীতে বুঝতে পারো যখন প্রকৃতভাবে কাজ করবে H1 দ্বারা সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইটেল বোঝায় এবং সার্চ ইঞ্জিনে কি করবে, এর গুরুত্ব দিয়ে শো করবে। তারপরে গুরুত্ব দেবে কাকে, গুরুত্ব দিবে হচ্ছে H2 কে, তারপর H3, তারপর H4, H5, H6। বুঝতে পারলে কি? অর্থাৎ হচ্ছে তোমাদের কি করতে হবে, তোমাদের এটা ব্যবহার করতে হবে শুধু ফ্রন্ট বড় করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যেখানে তোমার গুরুত্বপূর্ণ সেন্টেন্স আছে শিরোনাম, সেটা কিন্তু গুগলে সার্চ করলে শো করে, সুতরাং সেখানে তোমার H1, H2, H3 এভাবে পর্যায়ক্রমে ব্যবহার করতে হবে। এল বিষয় মানে সে অনুযায়ী সার্চ ইঞ্জিন শো করবে। এটা যদি সঠিক এসইও মানে এটা এসইওর ক্ষেত্রে প্রচুর কাজে লাগে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সুতরাং তোমার যে কোডিংটা সঠিক না হয় তাহলে কিন্তু ওই সাইটটা কিন্তু র্যাঙ্কিং আসবে না, ভালো হবে না। বুঝলা কি? এল বিষয়। এর তোমাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে মানে সঠিক সিস্টেমে কোডিং করতে হবে। যেখানে H1 হেডিং ট্যাগ দরকার সেখানে হেডিং ট্যাগ দিবা, যেখানে দরকার নেই সেখানে ব্যবহার করবা না। এটা দেখলাম। তো আমরা আরো কিছু দেখছি বিষয়গুলো। তো আমি এটা একটু ফিক্স করে আসি। দেখো অনেকে এখানে রানে ক্লিক করলে এই লঞ্চ ইন ফায়ারফক্স এগুলো দেখাচ্ছে না। এটা কেমন দেখাচ্ছে সবাই দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে অনেকে হচ্ছে যে নিয়ে আসতে পারো না। আমি আমাদের প্রজেক্টে চলে যাই। শুধু আমার নিচের তিনটা শো করতেছে, ওই নিচের তিনটা গেট এইচ এই গেট পিএইচপি হেল্প তাই না? আচ্ছা উইকিপিডিয়া আচ্ছা, সার্চ দেখো আমি ফাইলিং কিভাবে করছি অ্যানাদার দেখো সোহেল। ইনস্ট্যান্স আবার একই। হ্যাঁ দেখো আমি কিভাবে করছি, এইভাবে করবা, ঠিক আছে? বলো। তাহলে হয়ে যাবে। আচ্ছা তোমাদের কেমন শো করছে আমি বলছি দেখো। তোমাদের এইরকম শো করছে, এইরকম একটু বড় করে দিই। অর্থাৎ রানে ক্লিক করলে এরকম শো করতেছে, গেট পিএইচপি হেল্প গুগল সার্চ এসে শো করতেছে। হ্যাঁ, এখানে কোনো ব্রাউজার শো করছে না, হ্যাঁ 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 তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ এরকম। আর এরকম শো করতেছে, কোনো ব্রাউজার শো করছে না, আমি এটা কেটে দিলাম। এখন যে সলভ করবা কিভাবে দেখো, সেটা হচ্ছে আমি আরেকটা স্ক্রিনশট নিয়েছি, এটা তোমাদের প্রয়োজনে পাঠিয়ে দেবো। দেখো একটা ফাইল আছে shortcuts.xml এটার নামে, shortcuts.xml। এই ফাইলটিকে এডিট করতে হবে। এই ফাইলটা কোথায় আছে, প্রথমে যেতে হবে সি ড্রাইভে, তারপর যেতে হবে ইউজার্সে, তারপর যার যে কম্পিউটারের নাম দিয়েছো উইন্ডোজ দেওয়ার সময় সেই কম্পিউটারের নামে যেতে হবে, এখানে আছে। তারপর যেতে হবে অ্যাপ ডাটা, তারপর রোমিং, তারপর নোটপ্যাড প্লাস প্লাস। এই দেখতেছো এখানে একটা দেওয়া আছে, কি ডিরেকশন দেওয়া আছে। এখানে গেলে এই ফাইলটা দেখতে পাবা shortcuts.xml, ঠিক আছে? এই ফাইলটা এডিট করতে হবে। আমি দেখিয়ে দিই কি এডিট করবা। প্রথমে আমি এটা মিনিমাইজ করলাম। তাহলে প্রথমে দেখো কোথায় যেতে হবে, প্রথমে যেতে হবে আমাদের, আচ্ছা তোমরা হচ্ছে যে মিউট করে রাখবা, ঠিক আছে? যে তোমাদের ওখানকার সাউন্ড আমাদের ভিডিওতে না আসে। যখন কথা বলবে তখন দেখাচ্ছে যে আনমিউট করবা, আর যখন দেখাচ্ছে যে মানে সাউন্ডটা বন্ধ করে রাখবা, যেন তোমার শুনতে পাও আমার কথা আর তোমাদের ওখানকার সাউন্ড না আসে এখানে, ঠিক আছে? কারণ রেকর্ড হয়ে যাচ্ছে ভিডিওতে, অন্যদের অসুবিধা হবে। তোমাদের যখন কথা বলতে হবে তখন তোমরা দেখাচ্ছে যে আনমিউট করবা, ঠিক আছে? আর যখন দেখাচ্ছে তোমার মানে কথা বলতে হবে তখন কি করো, মিউট করে রাখবা। মিউট মানে কি করা, মিউট মানে হচ্ছে যে কথা বন্ধ করে রাখা, ঠিক আছে? আর তোমার কথা এখানে আসবে না, কিন্তু আমার কথা তুমি ঠিকই শুনতে পাবা। আচ্ছা তাহলে আমি কি করতে হবে, প্রথমে দেখো প্রথমে এখানে ক্লিক করলাম কম্পিউটার আইকনে, তারপর এখানে সি ড্রাইভে ক্লিক করলাম। যাদের সাথে এই সমস্যা তারা এই কাজটা করবা। সি ড্রাইভে ক্লিক করার পর দেখা যাচ্ছে ইউজার্স, এই যে আমি এখানে অনেকগুলো ড্রাইভ, তারপরে সি ড্রাইভে ক্লিক করলাম, তারপরে এখানে লাগছে ইউজার্স, ইউজার্সে ক্লিক করতে হবে, ইউজার্সে ক্লিক করলাম। এরপরে এখানে সে দেখবে যে আমার নাম সোহেল দেওয়া আছে, কারণ আমার কম্পিউটারে আমি নাম দিচ্ছি সোহেল। তোমরা যে নামটা তোমার কম্পিউটারে দিয়েছো মানে উইন্ডোজ ইনস্টল করার সময় সেই নামটা এখানে শো করবে। এখানে যে নামই থাকতো এই নামে ক্লিক করবা। ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে এই যে অ্যাপ ডেটা, দেখো লেখা আছে অ্যাপ ডেটা, অ্যাপ ডেটায় ক্লিক করতে হবে। অ্যাপ ডেটায় ক্লিক করে কোথায় ক্লিক করতে হবে, রোমিং, এই দেখো রোমিং, রোমিংয়ে ক্লিক করে দিবা।
রোমিংয়ে ক্লিক করার পর দেখো এখানে আসছে এই যে নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে? এই নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করে দিবা। নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করার পরে তারপর লেখা আছে যে শর্টকাটস ডট এক্সএমএল। এখানে মাউসে রাইট ক্লিক করে, মানে এই ফাইলে সে মাউসে রাইট ক্লিক করবা, ডান ক্লিক করবা, ডান ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, এখানে বাম ক্লিক করে ওপেন করবে। ওপেন করলে এখানে সে দেখবে যে এখানে যে দেওয়া আছে, এটা আমি একটু ছোট করি তাহলে তো ভালো বুঝতে পারবা। এই যে এখান থেকে এই পর্যন্ত কি করা আছে তোমাদের, দেখবো কমেন্টস করা আছে এরকম। আমারটা কমেন্টস আমি তুলে দিয়েছি, হ্যাঁ, এরকম দেখবে কমেন্টস করা আছে এখান থেকে এই পর্যন্ত, যে দেখো সবুজ হয়ে আছে এরকম, ঠিক আছে? এখানে দেখো লেখা আছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই দেখো লেখা আছে, একটু বড় করে দেখো, এই দেখো লেখা আছে, এই দেখো লেখা আছে কি ব্রাউজারগুলো লেখা থাকে, যে ফায়ারফক্স, ঠিক আছে, এই যে ক্রোম, এই সাফারি, আউটলুক, এটা কার মধ্যে আছে? এটা হচ্ছে যে এই কমেন্টসের মধ্যে আছে। এই যে কমেন্ট শুরু, এখানে কমেন্ট শেষ। তাহলে কি করতে তোমাকে, এই সবুজ অংশটা কমেন্টসের মধ্যে থাকার কারণে ওখানে শো করছে না, তোমাকে এই সবুজ অংশটা কি করতে হবে, মানে এরকম করতে হবে, স্বাভাবিক লেখার মতো করতে হবে। তাই কি এই কমেন্টস তুলে দিতে হবে, এখান থেকে কমেন্টস তুলে দিবা আর এখান থেকে কমেন্টস তুলে দিবা, লেখাটা স্বাভাবিক হয়ে গেল। এরপরে সেভ করবা, এখানে এখানে সেভ করলা বা কিবোর্ডে কন্ট্রোল এস চেপে সেভ করে দিলাম। সেভ করার পর তুমি এখানে দেখতে পাবা সবগুলো, ঠিক আছে? আর যদি এখানে কমেন্টস করে দেখো, দেখতে পাবা না আর। এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গিয়ে আমি কমেন্টস করে দিলাম, এখন আমি সেভ করলাম। এখন দেখো, আচ্ছা এখানে রিলোড করতে হবে, ঠিক আছে, মানে আমার পুনরায় রান করতে হবে শুরু থেকে, তাহলে এখানে দেখতে পাবো না এটা। তো তোমাদের কর্তব্য হচ্ছে এই কমেন্টসটা তুলে দেওয়া, এখানে এসে কমেন্টসটা তুলে দেওয়া, তারপরে সেভ করে দিবা, তারপরে এখানে ক্লিক করে তাহলে দেখতে পাবা, ঠিক আছে? এই হলো বিষয়। তাহলে নিচে বুঝতে পারলাম, আমি তোদের এটা পাঠিয়ে দেবো, সমস্যা নাই। তোমাদের এই যে স্ক্রিনশট নিয়ে রেখেছি একটা, এই যে শর্টকাটস, কোথায় যাবা, তুমি সি ড্রাইভে যাবা, ইউজার্স, তারপর হচ্ছে তোমার কম্পিউটারের নাম, অ্যাপ ডাটা, রোমিং, নোটপ্যাড প্লাস প্লাস, সেখানে গিয়ে কি এই যে শর্টকাটস ডট এক্সএমএল, এটা তোমাদের আমি ইমেইলে পাঠিয়ে দেবো, সমস্যা নাই, ঠিক আছে? ইমেইলে পাঠিয়ে দেবো, সমস্যা ওখানে তুমি করতে পারো, তার দেখিয়ে দিলাম তো আমি। তাহলে আমরা একবার রিপিট করতে পারি। দেখো, কম্পিউটার আইকনে ক্লিক করলাম, সি ড্রাইভে গেলাম, এখানে গিয়ে ইউজার্সে গেলাম, তারপরে সোয়েলস কম্পিউটার নামে গেলাম, অ্যাপ ডেটা গেলাম, অ্যাপ ডেটা, রোমিং, তারপরে এখানে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস, এখানে গিয়ে শর্টকাটস ডট এক্সএমএল, এখানে ইউটিউব নোটপ্যাড প্লাস প্লাস করে, তাহলে এখান থেকে কমেন্টস তুলে দিবা, এখানে একটা কমেন্টস ছিল, এখানে কমেন্টস ছিল, তুলে দিয়ে সেভ করলেই তারপরে আবার নতুন করে রান করবে এটা, নোটপ্যাড প্লাস প্লাস, দেখবা যে দেখা যাচ্ছে, বা কম্পিউটার একবার স্টার্ট দিবা। তাহলে হয়ে গেল কমপ্লিট। এখন আমাদের প্রজেক্টের কাজ যাই। আমরা হেডিং ট্যাগ দেখতেছিলাম এখানে, তো দেখতে পাচ্ছ যে H1 থেকে H6 দেখা যাচ্ছে। এখন দেখো, ব্রাউজার অটোমেটিক্যালি অ্যাড স্পেস সাম হোয়াইট স্পেস বিফোর আফটার হেডিং। আমরা যে হেডিংটা ব্যবহার করতেছি দেখো অটোমেটিক্যালি স্পেস নিয়েছি উপরে এবং নিচে, দেখতে পাচ্ছ কি অটোমেটিক্যালি কি একটা স্পেস নেই, মানে স্পেস নেই, জায়গা নেই। তো যেটা বললাম হেডিংস আর ইম্পর্টেন্ট, অর্থাৎ কোন ক্ষেত্রে কোন হেডিংটা ব্যবহার করবে, বোল্ড করার ক্ষেত্রে বা লেখাটা বড় করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, ঠিক আছে? আমাদের এখানে সিস্টেম আছে লেখাটা কীভাবে বড় করব, হ্যাঁ, যদি লেখাটা বড় করতে চাও সেক্ষেত্রে সিস্টেম আছে, যেটা তোমাদের সিএসএস শিখিয়ে দিব, ঠিক আছে? ফন্ট সাইজে লেখাটা বড় করতে পারি। মনে করো যে আমার কোনো ক্ষেত্রে এখানে আমাদের ইয়েতে যাই, প্র্যাকটিস ফাইলে যাই, প্র্যাকটিস, এখানে গেলাম। আচ্ছা মনে করো তোমার কোনো একটা লেখা বড় করতে হবে, মনে করো তুমি এই লাস্টেরটা অনেক বড় করবা, লাস্টের এই সিক্সটা, তাহলে H1 ব্যবহার করবা এটা বড় করার জন্য, বা এর থেকে লেখা বড় করা লাগতে পারে, তো তখন তুমি কি করবা বলো, যে লেখাটাতে এত বড়, বড় করার জন্য আমাদের সিএসএস করতে হবে, যেটা তোমাদের পরবর্তী শিখিয়ে দিব, একে বলে ফন্ট সাইজ বলা হয়। জাস্ট কি করতে হবে, ধরো আমি এখানে গিয়ে প্রথম ট্যাগের মধ্যে স্পেস দিলাম, দেখুন স্টাইল,
এই ব্যবহারগুলো তোমাদের পরে দেখিয়ে দেবো। প্রথম ট্যাগের মধ্যে গিয়ে স্পেস দিয়ে স্টাইল লিখতে হবে, লিখে সমান সমান দিতে হবে, দিয়ে একটা তার ডাবল কোটেশন দিতে হবে। তোমার শিফট চেপে দেখো কিবোর্ডে তোমাদের ডাবল কোটেশন কিন্তু আছে ইন্টারের পাশে বাম দিকে, শিফট চেপে কিন্তু ডাবল কোটেশন দিতে হবে। একটা একটা দিলে হবে না, একটা একটা করে দিলে হবে না কিন্তু, ঠিক আছে? মানে একটা একটা চারটা দিলে হবে না, এন্ড শিফট চেপে কি করতে হবে, ডাবল কোটেশন ব্যবহার করতে হবে। তুমি চাইলে সিঙ্গেল কোটেশন দিতে পারো এইভাবে, তাও কাজ করবে, সমস্যা নেই, দুইটা। তোমার শিফট চেপে এইভাবে নিতে হবে, ঠিক আছে? যদি লিখে দিই এখানে ফন্ট সাইজ, ফন্ট সাইজ লিখে দিলাম মনে করি এখানে 200 পিক্সেল, তাহলে লেখাটা কত বড় হয়, সেভ করলাম। এরপর এই লেখাটা বড় হয়ে যাবে, রিলোড করলাম। আচ্ছা অনেক বড় হয়ে গেছে লেখাটা, আমি এখানে 80 পিক্সেল করে দিই। এই দেখো এটা কিন্তু H1, H1 এর চেয়ে কত বড় হয়ে গেছে, H1 এর চেয়ে বড় হয়ে গেছে লেখাটা, ঠিক আছে? 40 পিক্সেল করলাম, এই দেখো তাহলে এখানে H1 এর চেয়ে কিন্তু বড় হয়ে গেছে লেখাটা, এই যে H6টা। তো এক্ষেত্রে আমি লেখাপড়া করার জন্য CSS ব্যবহার করতে পারি, এখানে স্টাইলের মধ্যে গিয়ে অনেক ডিজাইন করতে পারি CSS, সে পরবর্তীতে তোমাদের শিখিয়ে দিব, ঠিক আছে? তো আমাদের H1 ব্যবহার করা যাবে না বা H2 এইভাবে ব্যবহার করা যাবে না লেখা বড় করার ক্ষেত্রে, শুধু গুরুত্ব অনুযায়ী ব্যবহার করতে হবে। আমি কেটে দিলাম এটা। আচ্ছা এবার আমরা দেখি চলো HTML প্যারাগ্রাফ ট্যাগ, এই রিলস দেখি। তাহলে আমরা এখানে শিখলাম হেডিং ট্যাগ হচ্ছে 6 ধরনের, H1 থেকে H6। H1 সবচেয়ে বড়, আর পর্যায়ক্রমে হচ্ছে আস্তে আস্তে ছোট হয়ে H6 হচ্ছে সবচেয়ে ছোট ট্যাগ। তোমরা অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করবা। এবার আমরা দেখব হচ্ছে যে প্যারাগ্রাফ ট্যাগ। ধরো এটাকে আমি প্যারাগ্রাফ ট্যাগ বানালাম, পি ট্যাগ বানালাম। পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। এখন দেখো রিলোড করলে দেখতে পাবা এই যে আর বেস্ট রাজশাহী সিটি এখানে শো করছে। তো প্যারাগ্রাফ ট্যাগটা কি বলকে, এই প্যারাগ্রাফ অলওয়েজ স্টার্ট অন এ নিউ লাইন অ্যান্ড ইজ ইউজুয়ালি এ ব্লক অফ টেক্সট। প্যারাগ্রাফ হচ্ছে ব্লক অফ টেক্সট, মানে হচ্ছে যে একগুচ্ছ লেখা, ঠিক আছে? আর প্যারাগ্রাফকে শুরু করতে হয় পি দিয়ে, পি দিয়ে শুরু করতে হয় এবং পি দিয়ে শেষ করতে হয়। ধর আমি এখানে এই যে লাইনটা যে লিখেছি আমরা, এটা আমি ডবল করলাম কন্ট্রোল ডি চেপে। তো এটা মনে করো প্যারাগ্রাফ আওয়ার বেস্ট রাজশাহী সিটি, হ্যাঁ এখানে দেখাচ্ছে আওয়ার বেস্ট দুইটা হলো, এখানে সেভ করে দিলাম। এবার এখানে গিয়ে রিলোড করলাম, দেখো প্রতিবার নতুন লাইনে শুরু হচ্ছে, যতবার আমি নিব এখানে প্রতি লাইনগুলো নতুন লাইনে শুরু হচ্ছে। আবার সেভ করলাম, আবার রিলোড করলাম, তাহলে প্রত্যেকটা নতুন লাইনে শুরু হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা পি যখন দিবা প্রত্যেকটা নতুন লাইনে শুরু হবে। HTML ডিসপ্লে যদি আমি কথাগুলো এইভাবে লিখি দেখো, তাহলে অসুবিধা কোথায়? তুমি এক্সট্রা স্পেস দাও এখানে, ধরে তুমি স্পেস দিলে অনেক বেশি, এখানে স্পেস দিতে লিখলাম, তাহলে কি হবে দেখো, আমি সেভ করলাম। তাহলে এখানে যদি রিলোড করি তাহলে কি হবে দেখো, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? আর তুমি যতই স্পেস দাও না কেন কি অটোমেটিক্যালি সে স্পেসটা বন্ধ করে দিবে, এই স্পেসগুলো সে নিবে না। বুঝতে পারলা কি? আমি কন্ট্রোল জেড চেপে আগের অবস্থায় গেলাম। আর অনেক সময় যে কাজটি করতে হয় সেটা হচ্ছে যে আমরা একটা প্যারাগ্রাফ থেকে একটা প্যারাগ্রাফে পৃথক করতে পারি। ধর আমি এখানে গিয়ে দুটো প্যারাগ্রাফই থাকি, এটা আমি প্রথমটা এখানে রাখলাম, ইন্টার চাপলাম, ঠিক আছে? ইন্টার চেপে এটা ভ্যানিশ করে দিলাম লেখাটা, এখানে আমি এটা পেস্ট করে দিলাম লেখাটা, ধর এইটা দিলাম, ঠিক আছে? আর এখানে গিয়ে পরের প্যারাগ্রাফ এটা মনে করো এর ভিতরে এটা দিলাম, এটা দিলাম, এটা প্যারাগ্রাফ শুরু, এটা শুরু প্যারাগ্রাফে পরে পরে, ঠিক আছে? একটু সাজিয়ে দিই। এখন দেখো
রান করি তাহলে কি দেখাবে, এটা কিছু লেখা আমি লিখলাম না, কপি করলাম জাস্ট লেখা, ঠিক আছে। এখন আমি এখানে গিয়ে রিলোড করি, সেভ করলাম, রান যেহেতু করাই আছে রিলোড করলাম, এখন দেখো দেখাচ্ছি এটা দিস প্যারাগ্রাফ, এই যে এক লাইনে শো করছে দেখো, ঠিক আছে। এই কিন্তু ভিন্ন ভিন্ন লাইন আসে না, এখানে ভিন্ন ভিন্ন লাইন আসে না। দুটোকে পৃথক করতে চাই যে আমি দুটো দুটো ভিন্ন ভিন্ন পেজ, অনেক বড় পেজ হওয়ার সময় আমাকে পৃথক করতে হয় দুটাকে। পৃথক করার জন্য যদি মাঝখানে একটা দাগ টেনে দিতে চাই যে এটা একটা আলাদা পেজ হবে, এটা একটা আলাদা পেজ বোঝাবে, জাস্ট একটা ট্যাগ ব্যবহার করতে হয়, তার হচ্ছে এইচ আর ট্যাগ। দুই প্যারাগ্রাফের মাঝখানে খালি এই ট্যাগটা ব্যবহার করবা, হচ্ছে এইচ আর ব্যবহার করলে এইচ আর, এবার সেভ করলাম, সেভ করার পরে এবার রিলোড করো, দেখো অটোমেটিক্যালি একটা দাগ হয়ে গেছে এখান থেকে, এই লাইন থেকে এই লাইন, এটা হরিজন্টাল লাইন বলা হয়, ঠিক আছে। এখানে এই হিসাব দেখতেছো হরিজন্টাল রো, মানে একটা লাইন চলে আসবে, আনুভূমিকভাবে একটা লাইন চলে আসবে, দেখো চলে আসছে এখান থেকে এই পাশ থেকে এই পাশ, এটা উপরে প্যারাগ্রাফ, এর নিচের প্যারাগ্রাফ। এই ট্যাগের নাম কি, এই সাব ট্যাগ। এটা একটা সিঙ্গেল ট্যাগ, তোমরা এখন দেখলে প্যারাগ্রাফের ডাবল ট্যাগ, এটা ডাবল ট্যাগ মানে শুরু আছে এবং শেষ আছে, মাঝখানে কন্টেন্ট আছে। বাট এই সাব ট্যাগ দেখো এখানেই শুরু এখানেই শেষ, তুমি এখানে এরকম ব্যবহার করতে পারো, এরকম এখানে খালি ব্যবহার করতে, HTML5 এর ক্ষেত্রে খালি রেখে দেয়, আর HTML 4.1 এর ক্ষেত্রে এইভাবে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানেই শুরু এখানেই শেষ, এটা সিঙ্গেল ট্যাগ, এর ভিতরে কিছুই নেই, ঠিক আছে। এর রিলোড করো, ঠিক আছে, যে একটা ট্যাগের মধ্যে সবকিছু, এটাকে এখানে সিঙ্গেল ট্যাগ বলা হয়, আর এটাকে ডাবল ট্যাগ বলা হয়। এরকম এই সোন একটা ডাবল ট্যাগ, মানে হেডিং ট্যাগটা ডাবল ট্যাগ, ঠিক আছে। আচ্ছা, এখন পরের পরবর্তীটা দেখি একটু, হরিজন্টাল লাইন রুলস। এখন দেখো যে আমরা মনে করো যে এই যে এগুলো আছে, এই যে লাইন ভিন্ন ভিন্ন লাইনগুলো আছে, ঠিক আছে, যেইভাবে শো করছে এটা এই লাইনে শো করবে, এইটা এই লাইনে শো করবে, সবগুলো একই লাইনে শো করবে। কারণ মনে করো কবিতার ক্ষেত্রে, পয়েমের ক্ষেত্রে কি হয়, যদি সব এরকম হয়ে যায়, মনে করো এরকম হয়ে গেছে একই লাইন হয়ে, দেখতে ভালো লাগবে কি, কবিতা হয় কি, কবিতা এই সিস্টেমে হয়, এক লাইন উপরে হলো, তারপরের লাইন তারপরের লাইনে হবে। তাহলে এই সিস্টেমে তো উল্লেখ করতে চাই যে এগুলো সব এক লাইনে না হয়ে ঠিক যেভাবে আছে এইভাবে শো করবে, তাহলে তোমার কি করতে হবে, তাহলে আমরা দুইটা কাজ এখানে করতে পারি, একটা ব্রেক ব্রেক ট্যাগ ব্যবহার করতে পারি, একে বিআর ট্যাগ বলা হয়, দেখো বিআর ট্যাগ ব্যবহার করলাম, ঠিক, এটা একটা সিঙ্গেল ট্যাগ, কার মতো, এই সারের মতো, ঠিক আছে। আমি বিআর ট্যাগ লিখলাম, এখানে দিয়ে দিলাম প্রত্যেকটাতে, ঠিক আছে, লাস্টটা দিতে হয় না, এখানে কি আপনি দিয়ে দিলাম সবগুলোতে। এখন আমি সেভ করলাম, এখন আমি যদি রিলোড করি তাহলে কি হবে দেখো, এই দেখো, তাহলে অটোমেটিক্যালি যেভাবে ছিল ওইভাবে চলে আসছে। কি করলাম, এখানে বিআর ট্যাগ দিলাম, মানে কি ব্রেক দিছে এখানে, মানে এই লাইনের পরে আরেকটা লাইন এখানে নিয়ে নিয়েছে, এরপরে একটা ব্রেক দিয়েছে, ব্রেক নেওয়ার পরে পরবর্তী লাইন চলে আসছে, তারপরে ব্রেক নিয়ে পরবর্তী লাইন, এইভাবে অটোমেটিক চলে আসছে। এখানে ব্রেক নিয়েছে, আর এখানে তো ব্রেক নেওয়ার দরকার নেই, কারণ নিচে লাইন আছে কি, লাইন নেই, তো অটোমেটিক্যালি কি হলে ঠিক পয়েম কবিতা আঁকা ঠিক যেভাবে থাকে, ঠিক যেভাবে ছিল ওইভাবে শো করতেছে। তো আমি চাইলে এটা একভাবে করতে পারি, হ্যাঁ, একভাবে মানে কি, যে তুমি এটা ইয়ে করবা না, মানে এতবার ব্রেক দিবা না, তুমি জাস্ট একবার লিখে করে ফেলবে এটা, হ্যাঁ, তারপরেও হবে। আমি ব্রেক ট্যাগ এখানে ব্যবহার করলাম না, না করে এই যে প্যারাগ্রাফ ট্যাগ আছে না, এই তুমি প্রি ট্যাগ বানিয়ে দাও, পিআরই প্রি, ঠিক আছে। আচ্ছা, এখানে থাকলো, আমরা এখন ব্রেক ট্যাগ ছাড়া দেখে আসি, এখানে রিলোড করলাম, আগের মতো হয়ে গেছে, ঠিক যে আগে যেমন ছিল সব এক লাইনে হয়ে গেছে। এখন তুমি এখানে প্যারাগ্রাফটাকে প্রি ট্যাগ বানিয়ে দাও, পিআরই, প্রি ট্যাগটার সমাধান দেয়, প্রি ট্যাগ দিলাম, এখানে গিয়ে প্রি ট্যাগ দিলাম, এখানে গিয়ে প্রি ট্যাগ দিলাম, প্রি ট্যাগ দেওয়া হয়ে গেল। এরপর এখানে গিয়ে রিলোড করো, এই দেখো, ঠিক আছে, অটোমেটিক্যালি কি হচ্ছে, ঠিক মানে যে লাইন পর যে লাইন হয়ে যাবে, প্রত্যেকটাতে ব্রেক লিখতে হচ্ছে না আমাদের, এখানে প্রত্যেকটাতে ব্রেক লিখতে হচ্ছে না, ঠিক আছে। আমি একটু বড় করেছি জন্য ওর ডান দিকে বেশি দূরে চলে গেছে, 100% করতে হবে, এই হলো বিষয়। তো তাহলে আমরা প্রি ট্যাগ ব্যবহার করে কাজটা করতে পারি, অথবা ব্রেক ট্যাগ ব্যবহার করে করতে পারি।
নিচে বুঝতে পারলে এখানে? তাহলে অ্যাকচুয়ালি এগুলো মুখস্থ করতে হবে না তোমাদের, এই কাজ করতে করতে এগুলো শিখে যাবা, ঠিক আছে? যে কোন ট্যাগের কী ব্যবহার, তোমরা কাজ করতে তো অটোমেটিক্যালি কী হবে, এটা শিখে যাবা তখন। আচ্ছা, লাইন ব্রেক আমরা দেখলাম, এটা দেখলাম, প্রি ট্যাগ দেখলাম, এইচটিএমএল লিঙ্কস এবং এইচটিএমএল ইমেজ। আচ্ছা, আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম আস্তে আস্তে তোমাদের বাড়াতে হবে, মানে আস্তে আস্তে তোমাদের হচ্ছে যে ক্লাসের পরিমাণটা 1 ঘন্টায় ক্লাস থাকবে, বাট এই 1 ঘন্টার মধ্যে অনেক বেশি কিছু শিখিয়ে দিব। এই 1 ঘন্টার মধ্যে তোমাদের অনেক বেশি কিছু শিখিয়ে দিব আর কি। তো যেহেতু তোমার নতুন আর কি, যেহেতু বেশিরভাগ তোমার এখানে নতুন আর কি, আগে থেকে এক্সপিরিয়েন্স নেই, সুতরাং বেশি করানো ঠিক হবে না। বেশি করলে দেখো তোমরা অনেক সময় কী করবে না, মানে ক্যাপচার করতে পারবে না। ঠিক যে পরিমাণে শেখাচ্ছি আস্তে আস্তে আমি পরিমাণটা বাড়াবো, মানে ঘন্টাটা 1 ঘন্টায় থাকবে, 1 ঘন্টার মধ্যে অনেক বেশি কিছু শিখিয়ে দিব। অর্থাৎ 2 4 5 7টা 2 4 5টা ট্যাগ শিখিয়ে দিলাম। এখন তোমার দুটো ট্যাগ, একটা ট্যাগ বা দুটো ট্যাগ বা তিনটে ট্যাগ শেখাচ্ছি বা 4টে ট্যাগ শেখাচ্ছি, ঠিক আছে? আস্তে আস্তে পরিমাণটা বাড়াবো, শেখানোর পরিমাণটা, এল বিষয়। বাট এখন বেশি শেখালে ক্যাপচার করতে পারবো না। তো আজকে তোমাদের যেগুলো শিখালাম এগুলো প্র্যাকটিস করবে, সামনের ক্লাসে তোমাদের এইগুলো শিখিয়ে দেবো অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে লিঙ্ক ট্যাগ, এইচটিএমএল লিঙ্ক ট্যাগ, এইচটিএমএল ইমেজ ট্যাগ, এইচটিএমএল ইমেজ ট্যাগ এবং এইচটিএমএল অ্যাট্রিবিউটস। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে প্রচুর কাজে লাগে, ঠিক আছে? মানে প্রত্যেকটা ওয়েবসাইটে প্রচুর থাকে। লিঙ্ক ট্যাগস বিভিন্ন ধরনের এখানে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আছে, তোমাদের বেসিক লেভেল অনেকে জানো, দু একজন জানো, অ্যাডভান্স লেভেল শিখে দেবে এইচটিএমএল লিঙ্কস, এইচটিএমএল ইয়াজিসের ব্যবহার এবং অ্যাট্রিবিউটসের ব্যবহার। এই ক্লাসগুলো ছিল, সামনের ক্লাস তোমাদের নেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আজকে থেকে তোমাদের শিখালাম, এই ফাইলগুলো তোমাদের সম্পূর্ণ পাঠিয়ে দিব ইমেইলে, তো ইমেইলে দেখবা। আর আজকের ক্লাস যেটা করালাম তোমাদের, যেগুলো শিখিয়ে দিলাম তোমরা দেখলে, শুরু থেকে আসি, একটু রিভিউ দিয়ে ক্লাসটা শেষ করে দিই। তোমাদের শিখলাম বেসিক এইচটিএমএল বিষয়টা, এইচটিএমএল হিস্ট্রি জানলাম, অর্থাৎ এইচটিএমএলটা HTML5 তোমরা শিখতেছো এখন, এটা কীভাবে এসেছে, কোন সময় এসেছে। নোটপ্যাড প্লাস প্লাসের সমস্যা ছিল সমাধান করে দিলাম, তোমাদের এই ফাইলটা আমি দিয়ে দিব, তোমরা এটা সমাধান করে নিবা, ঠিক আছে? ওখানে গিয়ে খালি কমেন্টস তুলে দিবা। তারপর ফ্রিল্যান্সিং জব ইন্ট্রোডাকশন, অর্থাৎ ফ্রিল্যান্সিং জবগুলো মার্কেটপ্লেসে কী ধরনের হয়ে থাকে, মানে ক্লায়েন্ট কীভাবে জবগুলো পোস্ট করে থাকে, ক্লায়েন্টের কাজগুলো দেখিয়ে দিলাম এটা, ঠিক আছে? আর এখানে যে তোমরা শিখলাম এইচটিএমএল এর ডিসক্রিপশন আর বর্ণনা, ডক টাইপটা কি, হেডটা কি, এইচটিএমএল কি, হেড কি, টাইটেল কি, বডি কি, H1 এবং P। ট্যাগ লেখার নিয়ম শিখলা তোমরা। আর এখানে শিখেছো তোমরা হচ্ছে যে এইচটিএমএল হেডিং, যেমন 6 ধরনের হেডিং ছিল H1 থেকে H6, সে দেখিয়ে দিলাম কীভাবে ব্যবহার করতে হয়। এইচটিএমএল প্যারাগ্রাফ শিখিয়ে দিলাম যে এইচটিএমএল প্যারাগ্রাফ কীভাবে ট্যাগগুলো লিখতে হয়, এবং আমরা যদি এখানে পয়েম আকারে লিখতে চাই তাহলে কীভাবে ব্রেক ট্যাগ ব্যবহার করি, ব্রেক ট্যাগ ব্যবহার করে কীভাবে লিখতে পারি আমরা। এবং একটা এই চার দেখলাম, যদি আমরা এখানে রো দিতে রো দিতে চাই, হরিজন্টাল রো, তো আমরা এই চার ট্যাগ ব্যবহার করতে পারি। আর প্রি ট্যাগ তখনই ব্যবহার করছি যখন আমরা এই যেভাবে আমরা লিখছি এইভাবে যদি শো করতে চাই, লাইনগুলো মানে ব্রেক করে এভাবে শো করতে চাই, তাহলে আমরা এটাই করতে পারি, এর বিষয়। একটা দেখলাম ব্রেক ট্যাগ দেখিয়ে দিলাম, ব্রেক ট্যাগের মাধ্যমে আমরা কী করতে পারি, লাইনটা ব্রেক করতে পারি এইভাবে। বাট সোজা লাইনে সেটাও ব্রেক করতে হবে, মাঝখানে যদি লিখে দাও তাহলে ব্রেক হয়ে যাবে অটোমেটিক্যালি, ঠিক আছে? এর বিষয়। তো তাহলে তোমরা সবাই প্র্যাকটিস করে, এগুলো যেগুলো প্র্যাকটিস করলাম, সামনে ক্লাসে আর নতুন নতুন অনেক কিছু শিখিয়ে দিব। আর গুরুত্ব সহকারে ক্লাস করবা, তাহলে অনেক ভালো শিখতে পারবে এবং স্মার্টলি ক্লায়েন্টের কাজ করতে পারবে। আর যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে যে আমাকে অবশ্যই নক করবে, আমি এক্সট্রাভাবে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর ক্লাস মিস করবে না, ঠিক প্রতিদিন ঠিক সময় ক্লাসে চলে আসবে। অর্থাৎ তোমাদের ক্লাস সপ্তাহে 3 দিন, তোমরা জানো রবিবার
মঙ্গলবার আর বৃহস্পতিবার। আজকে হচ্ছে যে মঙ্গলবার, সামনে বৃহস্পতিবার আবার ক্লাস আছে তোমাদের। তো সামনে বৃহস্পতিবার কাউকে যদি ফোন করতে না হয়, ঠিক আছে, জাস্ট 10টার সময় ক্লাসে চলে আসবা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসে পর্যন্তই। আল্লাহ হাফেজ।